আমি যোগ্য নই, আর এখন তুমিই যে আমার পিছু ছাড়তে পারছ না। লিউ রুইয়ান এগিয়ে এলো। তুমি কি আমাকে এভাবে অপমান করে মজা পাচ্ছ? বাই নিংমিং ইনস্টিংটিভলি উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লিউ রুইয়ানের এত রাগ দেখে আমি পাল্টা জবাব দিলাম। আমার মনে হয় তুমি ভুল বুঝেছ। আমি তোমাকে কিভাবে অপমান করলাম? লিউ রুইয়ান, অপমান তো আমি হয়েছি। আমি তোমার জীবনে সবকিছু দিয়েছি। আর যখন তুমি আর লু জিংয়ান একসাথে ছিলে, আমি তোমার পেছনে চাকরের মতো ঘুরেছি। তোমাদের দুজনের সেবা করেছি। প্রতিদিন তোমার অবহেলা সহ্য করেছি। ওগুলো কি অপমান না? আমি শুধু আমার নিজের জিনিসটাই ফিরে নিয়েছি, আর তুমি সেটাকেই অপমান বলছ? লিউ রুইয়ানের ঠোঁট শক্ত হয়ে গেল। এটা ভাবতেও যেও না যে এখানে কাউকে এনে তুমি আমাকে চাপ দিতে পারবে। আমি তোমাকে কখনো পছন্দ করব না। আমি কখনো তোমার সাথে থাকব না। এটা আমি একদম পরিষ্কার করে দিলাম। সে ঘুরে দাঁড়ালো আর সরাসরি দরজার সাথে ধাক্কা খেল। আমি জানলা খুললাম। নিচ পর্যন্ত শব্দ পৌঁছাচ্ছিল। আমি তাকে নিচে নামতে দেখলাম, নিজের ব্যাগগুলো তুলে নিয়ে একবারও পিছনে না তাকিয়ে চলে গেল। একদম পরিষ্কার এক্সিট। লিউ রুইয়ান সবসময় আমার সামনে গর্ব নিয়ে থাকত। গরিব পরিবার থেকে আসা, কিন্তু তার মেরুদণ্ড ছিল লোহার মতো। আমি তাকে যতই কিছু দিই, সে কখনো টাকার জন্য নত হয়নি। একসময় এটাকেই আমি তার সবচেয়ে ভালো দিক মনে করতাম, কিন্তু এখন সেটা শুধু অদ্ভুত লাগছিল। বাই নিংবিং ঘরের অন্য প্রান্ত থেকে আমার দিকে তাকালো। জিয়াং শেও। আমি ঘুরে তাকালাম। সে এখনও দাঁড়িয়েছিল। সরি, চল এগোই। বাই নিংবিং আমার দিকে তাকালো। হয়তো আমার চলে যাওয়া উচিত। তুমি ভালো দেখাচ্ছ না। আমি ঠিক আছি, সত্যি। আমি শুধু কিছু পুরনো বোকামির কথা ভাবছিলাম। এটা লিউ রুইয়ানের ব্যাপার নয়। ওকে চলে যেতে দেখে সত্যিই হালকা লাগছে। কমপক্ষে এখন আর আমাকে আগামীকালের ভয় করতে হবে না। লিউ রুইয়ান থেকে দূরে। এবার আমি অসুস্থ হয়ে পড়ব না। আমি আগের মতো শেষ হব না। তাহলে আমি যাচ্ছি, বাই নিংবিং বলল, এবং দরজার দিকে এগিয়ে গেল। আমি সামনে গিয়ে তার হাত ধরে ফেললাম। সে থেমে গেল। আমার দিকে ফিরে তাকালো। কি হয়েছে? আমি নিজেও জানতাম না আমি কি করছি, কিন্তু আমি বুঝতে পারছিলাম সে পুরোপুরি ঠিক নেই। যখনই লিউ রুইয়ান আসত এবং এসব বলতো, বাই নিংবিং ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যেত। লিউ রুইয়ানের সাথে আমার ঘনিষ্ঠতা সবার কাছেই পরিষ্কার ছিল। আমি কখনো লুকুইনি যে আমি তাকে কিভাবে অনুভব করি। সবাই, বাই নিংবিং সহ, ভাবত আমি লিউ রুইয়ানকে ভালোবাসি। আর সত্যি বলতে, আমি ভালোবাসতাম। যদি আগের জীবনের সেই খারাপ পরিণতি না হতো, তাহলে হয়তো আমি কখনো জেগে উঠতাম না। আমি তার হাত ছেড়ে দিলাম এবং তার দিকে তাকালাম। শনিবার তুমি কি ফ্রি আছো? আমি ডিনারের জন্য ইম্পেরিয়াল ভিউ হোটেলে যেতে চাই। তুমি কি আসবে? ওখানকার খাবার অসাধারণ ছিল। গত জীবনে অর্ধেক ক্ষুধার্ত থাকার পর এখন আমি শুধু ভালোভাবে খেতে চাই। আগে হলে আমি না ভেবেই লিউ রুইয়ানকে নিয়ে যেতাম। এখন সে শেষ মানুষ যাকে আমি নিয়ে যেতে চাই। বাই নিংবিং ছিল সেই ম্যাচ যেটা আমার বাবা আমার জন্য অ্যারেঞ্জ করেছিলেন। যদি আমি এটা নষ্ট না করি, তাহলে হয়তো গ্র্যাজুয়েশনের পর সে আমার স্ত্রী হবে। আগে আমি বাবার উপর রাগ করতাম, কেননা তিনি আমার মতামত না নিয়ে এই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। কিন্তু এখন দেখলে সে লিউ রুইয়ানের মতোই সুন্দর, এবং তার ফ্যামিলিও আরও ভালো। সে আমাকে বেছে নিয়েছে। বরং আমিই ভাগ্যবান। তুমি কি তার সাথে যাচ্ছ না? বাই নিংবিং বলল। সে লিউ রুইয়ানের কথাই বলছিল। তাহলে তুমি চাও আমি আবার তার সাথে থাকি? আমি জিজ্ঞেস করলাম। তুমি চাও আমি আবার তোমাকে ইগনোর করি? একদম না, বাই নিংবিং একবারও না ভেবে বলল। তাহলে ঠিক আছে, শনিবার দেখা হবে। শনিবার দুপুরে আমি একটু দেরিতে পৌঁছালাম। এন্ট্রেন্সে অনেক চেনা পরিচিত মুখ দেখলাম। সবাই খুব ভালোভাবে সাজানো। ওয়ানিয়ান আমাকে প্রথম দেখল, হেসে বলল, জিয়াং শিয়াও, তুমি শেষ পর্যন্ত এখানে আসলে? আমি বিরক্ত হয়ে তাকালাম। আমি কেন আসতে পারবো না? এই হোটেলের মালিক আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু। আমি খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি যখন খুশি আসতে পারি। আমাকে একটা কারণ বলো, আমি এখানে কেন থাকতে পারবো না? ওয়ানিয়ান না কুচু করে বলল, লিউ রুইয়ান তোমাকে পুরো সপ্তাহ ইগনোর করেছে, আর এখন তুমি তার বার্থডে পার্টিতে এসেছো। দেখো তো সাহস! লিউ রুইয়ানের বার্থডে? হ্যাঁ, আজই ছিল। আমি এতদিন পড়াশোনায় ব্যস্ত ছিলাম, যেটা পুরোপুরি ভুলে গিয়েছিলাম। ওরা না বললে হয়তো আমার মনেই পড়ত না। আমি আগেই হোটেলের সাথে সব অ্যারেঞ্জ করেছিলাম। এটা ছিল লিউ রুইয়ানের 18th বার্থডে। গত বছর আমি এখানে তার জন্য বিশাল সেলিব্রেশন করেছিলাম। সবাই সপ্তাহের পর সপ্তাহ সেটা নিয়ে কথা বলেছিল। কিন্তু সেই দিনই আমি প্রথম জানতে পারি তার লু জিংয়ানের ব্যাপারটা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আর সে একটুও লজ্জা পায়নি। আমি আর লু জিংয়ান একে অপরকে পছন্দ করি। আমরা একসাথে থাকতে পারি না কেন? জিয়াং শিয়াও, তুমি কি আমার জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করতে পারো? আমি রাগে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। দুদিন আমরা কথা বলিনি। তারপর আমি হেরে গিয়ে ক্ষমা চেয়েছিলাম। সেই বার্থডের পর ওরা আমার সামনে আরও বেশি সাহসী হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত আমি তার কাছে কাকুতি বিনতি করেছিলাম। এমনকি তাকে বিয়ে করার জন্য আমি বাবা দেওয়া কোম্পানিও তার নামে করে দিয়েছিলাম। কতটা বোকা ছিলাম আমি! এখন এখানে দাঁড়িয়ে ভিড়কে আনন্দ করতে দেখে আমার কারো প্রতি আর কোনো আগ্রহ নেই। এই সব কিছু আমি আয়োজন করেছিলাম। সবার বিল আমার নামে ছিল। আর এখন যখন আমি লিউ রুইয়ানকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছি, সে এখনও সবাইকে এখানে বিনামূল্যে খরচ করানোর জন্য নিয়ে এসেছে।
আমি সত্যিই জানতে উৎসুক ছিলাম যে সেই বিলটা কিভাবে সামলাবে। আমি বিদ্রুপগুলো এড়িয়ে সোজা লিফটের দিকে এগিয়ে গেলাম। বাইনিং বিংয়ের সাথে আমার টেবিল আগে থেকেই বুক করা ছিল। আমি ভাবছিলাম সে এসে গেছে কিনা। লিফটের দরজা খুলল আর লিউ রুয়াইয়ান ঠিক সেখানেই দাঁড়িয়ে, লু জিংয়ানের সাথে গভীর আলাপচারিতায় মগ্ন। আমাকে দেখা মাত্রই তার চোখ আমার ওপর স্থির হয়ে গেল। সে হাসল। আমি জানতাম তুমি আসবে আর তুমি এসেছ। একটু গর্বিত ভঙ্গিতে সে আমার দিকে এগিয়ে এলো। তুমি না বলেছিলে যে তুমি আসবে না? আসার মানে এই নয় যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি এখনও রেগে আছি জিয়াংশিয়াইউ। প্রত্যেকবার সে তার রাগকে একটা তাসের মতো ব্যবহার করত। আমি তার দিকে তাকালাম। আমার ঠোঁটের কোণ একটু বেঁকে গেল। তোমার কিছু দরকার ছিল? তুমি কি আমার জন্মদিনের জন্য এখানে এসেছ? লিউ রুয়াইয়ান বলল, আমি তোমার জন্মদিনের জন্য এখানে কেন আসব? তুমি তো আমাকে ডাকোনি। তোমার কাছে এত মানুষ আছে, একজনের অভাব তো আর মনে হবে না। এর মানে কি? লিউ রুয়াইয়ান রাগী চোখে আমার দিকে তাকালো। ভাবল হয়তো আমি এখনও কোনো খেলা খেলছি, তার জন্মদিনে ঝগড়া করছি, শুধু তাকে বিরক্ত করার জন্য। ঠিক তখনই রেস্তোরাঁর ম্যানেজার কাছে এগিয়ে এলো। ছোট মালিক জিয়াংশিয়াইউ। আমি বাইনিং বিংয়ের কথা জিজ্ঞাসা করলাম। ম্যানেজার মাথা নাড়ল। উনি আগেই পৌঁছে গেছেন, দয়া করে আমাকে ওনার কাছে নিয়ে চলুন। কিন্তু ম্যানেজার পথ দেখানোর জন্য ঘুরতেই লিউ রুয়াইয়ান ঠিক আমার পেছনে পেছনে এলো। জিয়াংশিয়াইউ, তুমি কি এসব বন্ধ করবে? আমি এখনও বাইনিং বিংকে খুঁজছে দেখে এসে বলল। সে এতটাই আত্মবিশ্বাসী যে আমাকে তার দিকে তাকাতে বাধ্য হতে হলো। আমি কোনো নাটক করছি না, তুমি করছো। তুমিই আমাকে তোমার পেছনে ঘোরা বন্ধ করতে বলেছিলে আমি তোমাকে বিরক্ত করি। এখন আমি তা বন্ধ করেছি, তাহলে সমস্যাটা কোথায়? তোমার বয়ফ্রেন্ড অপেক্ষা করছে। আমি লু জিংয়ানের দিকে তাকিয়ে বললাম, যাকে দেখে মনে হচ্ছিল সে আমাদের পেছনে আসতে চায়, কিন্তু তারপর থেমে গেল। লু জিংয়ান এর আগে লিউ রুয়াইয়ানকে এভাবে আমার কাছে আসতে কখনো দেখেনি। স্পষ্টতই আমি জানি সে কেন এমন করছে। এটা আমি নই যাকে সে হারাতে চায় না। এটা হলো আমার পকেটের টাকা। সে আমাকে কখনোই পছন্দ করত না, কিন্তু আমি তাকে যা কিছু দিয়েছি সে বিনা দ্বিধায় তা গ্রহণ করত। মুখে না বললেও হেসে মুখে সব নিয়ে নিত। আর এখন যখন আমি পিছিয়ে আসছি, সে ঘাবড়ে যাচ্ছে। শেষমেশ সে অনেক দিন ধরেই জন্মদিনের পার্টির পরিকল্পনা করছে। সে এটাকে নষ্ট হতে দিতে পারে না। লিউ রুয়াইয়ান বলল, যদি ব্যাপারটা আমার আর লু জিংয়ানের মধ্যে হয়, তবে আমি তার থেকে দূরত্ব বজায় রাখতে পারি। তুমি কি দয়া করে এই ঝামেলা করা বন্ধ করবে? এটা প্রথমবার সে হার মানছে, আর এটা শুধু এটাই প্রমাণ করে যে এই পার্টিটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আবারও বলি, যদি তার লোক দেখানোর পরোয়া না থাকতো, তাহলে সে কখনোই স্কুলে সেই বড়লোক মেয়ের ইমেজ তৈরি করত না, আর নিজের জন্মদিনে অর্ধেক স্কুলকে তো একেবারেই ডাকত না। বোঝা গেল সে আসলে মানুষের চোখে খারাপ হতে ভয় পায়। আমি লিউ রুয়াইয়ানকে শীতল ছোঁয়াচে রানীর অভিনয় করতে দেখেছি। তাকে একটা জন্মদিনের পার্টির জন্য এভাবে মাথা নত করতে দেখাটা একদমই অন্যরকম ব্যাপার। আমার কাছে বেশ মজাদার লাগলো। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। ঠিক আছে, এটা তোমার জন্মদিন, আমরা তো আর সবার মজা নষ্ট করতে চাইব না, তাই না? আমি ম্যানেজারের দিকে ঘুরলাম। আমি এখানে লিউ রুয়াইয়ান নামে জেড হলে একটা বুকিং করেছিলাম। ম্যানেজার তার রেকর্ড চেক করল। হ্যাঁ, এটা ঠিক, ছোট মালিক জিয়াংশিয়াইউ। আজ ওনার জন্মদিন, তাই ওনাকে হলটা দেওয়া হয়েছে। ওকে ব্যবহার করতে দিন। আমি লিউ রুয়াইয়ানের দিকে তাকালাম। তোমার জন্য ঠিক আছে তো? আমার সুর নরম হয়েছে দেখে লিউ রুয়াইয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে আমার দিকে তাকিয়ে বলল, তাহলে এসব শুধু আমাকে আর লু জিংয়ানকে আলাদা করার জন্য ছিল? তুমি আমাদের একসাথে দেখতে পারো না? তুমি বেশি ভাবছো। তুমি কার সাথে আছো তাতে আমার কিচ্ছু যায় আসে না। লিউ রুয়াইয়ান, সময় দাও, তুমি নিজেই বুঝতে পারবে আমাকে ছাড়া তুমি কিছুই নও। ম্যানেজার চুপচাপ পাশেই দাঁড়িয়েছিল। আমার কথাগুলো লিউ রুয়াইয়ানের সমস্ত সম্মান মাটিতে মিশিয়ে দিল। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সে চিৎকার করে উঠল এবং পিছন না ফিরেই চলে গেল। ম্যানেজার আমার দিকে তাকালো। আমি এখনই যে ঢল প্রস্তুত করে দিচ্ছি। আমি মাথা নাড়লাম। একটা কথা, যতক্ষণ না সে নিজে বিল মেটাচ্ছে, কেউ যেন এখান থেকে না যায়, একজনও নয়। বুঝেছি ছোট মালিক জিয়াংশিয়াইউ। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি বাইনিং বিংকে খুঁজতে গেলাম। লিউর মাইয়ান ফিরে গেল লু জিংয়ানের কাছে। লু জিংয়ান তার ম্লান চেহারা দেখল। কেমন হলো? তোমরা দুজনে কি কথা বললে? তেমন কিছু না, লিউ রুয়াইয়ান বলল। সে লু জিংয়ানের দিকে তাকালো, স্থির, কোমল, বরাবরের মতোই মনোযোগী। যেন জিয়াংশিয়াইউর জন্য সে কখনো লু জিংয়ানের সাথে সম্পর্ক ভাঙবে। দুঃস্বপ্ন। যখন এসব শেষ হয়ে যাবে, সে জিয়াংশিয়াইউর সাথে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করবে। একটুও হালকা হাসি নেই। বাইনিং বিং আজ স্কুলের ইউনিফর্মে নেই। সে একটা ড্রেস পরেছে। স্টাইলটা সাধারণই হলেও সেটা তার মধ্যে এক সহজাত আভিজাত্য নিয়ে এসেছে। আমি যখন ভিতরে গেলাম, সে মেনুতে হারিয়েছিল। সে আমার আসার শব্দ শুনে মুখ তুলে তাকালো। আমাদের চোখাচোখি হলো। আমি হাসলাম। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো? না, আমিও এইমাত্র এলাম। বাইনিং বিং আমাকে এক মুহূর্তের জন্য দেখল। আমি আজ একটা সাধারণ টি শার্ট পরে আছি। বেশ খুশি এবং আরামদায়ক দেখাচ্ছে। যদিও আমি একটু রোগা, আমি স্বাভাবিকভাবেই তার পাশের সিটে বসে পড়লাম। বাইনিং বিং আশা করেনি যে আমি এত কাছে বসব। সে একটু আড়ষ্ট হয়ে গেল। আর এখনও তো অনেক সিট ফাঁকা আছে। আমি তার আড়ষ্টকে পাত্তা দিলাম না। তুমি কি অর্ডার করেছো? এখনও দিইনি, দেখছি, আমাকে দেখতে দাও।
আমি মেনু পড়ার জন্য তার দিকে একটু ঝুঁকলাম। বাইনিং বিং আর মেনুতে মন দিতে পারছে না, তার মনোযোগ বারবার আমার দিকে চলে আসছে। আমি যে শ্যাম্পুই ব্যবহার করি না কেন তার গন্ধটা খুব সুন্দর, পরিষ্কার এবং সতেজ, একদম কড়া নয়। আমার আজ একটু কড়া আর ভারী কিছু খাবার মুড আছে, এমন কিছু যা তোমাকে জীবন্ত অনুভব করাবে। অসুখের দিনগুলো কখনো পর্যাপ্ত খাবার জুটত না, কখনো পর্যাপ্ত উষ্ণতা পেতাম না, কখনো ঘুমোতে পারতাম না। সেই দিনগুলো ছিল নিছক যন্ত্রণার। এখনও পুনর্জন্মের পর মাঝে মাঝে আমি স্বপ্ন দেখি যে আমি সেই জীবনে ফিরে গেছি। খাবার বেশ ঝাল। আমি হাত দিয়ে মুখের কাছে হাওয়া করতে লাগলাম। তরমুজের জুসের দিকে হাত বাড়িয়ে এক চুমুক নিলাম। বাইনিং বিং জিজ্ঞাসা করল, আপনার কি ঝাল খাবার পছন্দ? হ্যাঁ, ঠিকঠাক। আমি তার দিকে তাকালাম। তোমার? আমারও, সে তাল মিলিয়ে বলল। সে তার চপস্টিক তুলে নিজে খাবার নিল। আমরা একটা প্রাইভেট রুমে আছি, একজন সার্ভার চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ইম্পিরিয়াল ভিউ হোটেলের মালিক ভিতরে ঢুকলেন। তার নাম মিলেস। আমি তাকে নম্রভাবে অভিবাদন জানালাম, আঙ্কেল মিলেস। মিলেস আমার দিকে তাকিয়ে হেসে বললেন, জিয়াংশিওইউ, তুমিও এখানে? তার বলার ধরন দেখেই আমি বুঝে গেলাম যে তিনি আমার জন্য আসেননি। তিনি সোজা বাইনিং বিংয়ের কাছে গেলেন। মিস বাইনিং বিং, আমাদের হোটেলে আপনাকে স্বাগত। যদি কোনো কিছুর অভাব থাকে তবে আমাকে জানাতে দ্বিধা করবেন না। তিনি বাইনিং বিংকে চেনেন কারণ আমার বাবার সাথে তার গভীর সম্পর্ক আছে। বেশিরভাগ মানুষের কোনো ধারণাই নেই যে এই মেয়েটি আসলে কে। কেউ জানে না যে রাজধানীর এই পরিবারের সবচেয়ে ছোট মেয়েটি চুপি চুপি এই শহরে বসবাস করছে। বাইনিং বিং একটু সম্মতিসূচক ইশারা করে আবার খাওয়া শুরু করল। সে খুব শীতল প্রকৃতির। আমি সবসময় ভাবতাম সে উষ্ণতায় ভরপুর। তাকে এখন দেখে বুঝতে পারছি বাইনিং বিং মানুষের সাথে কথা বলতেই পছন্দ করে না। মিলেস সেখানে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইলেন। তার জন্য নিজেই জল ঢেলে দিলেন। সে কিছু বলল না। পুরো ঘরে একটা দূরত্ব তৈরি করার মতো এনার্জি ছড়িয়ে গেল। শেষমেশ মিলেস পরিস্থিতি বুঝতে পেরে বললেন, আমি আপনাদের শান্তিতে খাবার উপভোগ করতে দিচ্ছি, আরাম করে খান। আঙ্কেল মিলেস, দাঁড়ান। আমার গলার আওয়াজে তিনি থেমে গেলেন। তিনি হাঁটা থামিয়ে পেছন ঘুরলেন। ছোট মালিক জিয়াংশিওইউ, আপনার কি কিছু লাগবে? তার হাসি উষ্ণ এবং অকৃত্রিম ছিল। এমন একজন মানুষকে যাকে আপনি পছন্দ না করে থাকতেই পারেন না। এটাই ছিল যে কারণে আমার তার প্রতি সবসময় একটা ভালো ধারণা ছিল। কিন্তু যদি আমার স্মৃতি ঠিক থাকে তাহলে আমার আগের জীবনে ইম্পিরিয়াল ভিউ হোটেলে লিউ রুয়াইয়ানের জন্মদিনের ঠিক 3 দিন পরেই আগুন লেগেছিল। হোটেলের কিচেনের ফায়ার সাপ্রেশন সিস্টেমটা যথেষ্ট ছিল না, আর যখন আগুন লাগে তখন ফায়ার এক্সটিংগুইশারগুলো একেবারে অকেজো প্রমাণিত হয়েছিল। সেই আগুনে প্রাণহানিও হয়েছিল। ইম্পিরিয়াল ভিউ একসময় শহরের সেরা হোটেল ছিল, কিন্তু তারপর সেটা আর কখনো ঘুরে দাঁড়াতে পারেনি। শুনেছিলাম এই ধাক্কায় মিলেস গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার হোটেলের ফায়ার সেফটি সিস্টেম ঠিক আছে তো? মিলেস আমার দিকে অবাক হয়ে তাকালেন। এটা একটা অপ্রত্যাশিত প্রশ্ন, ছোট মালিক জিয়াংশিওইউ। এমনই একটা অনুভব হলো, হয়তো কারোর দ্বারা ভালোভাবে চেক করিয়ে নেওয়াটা ভালো হবে। একদম নিশ্চিন্ত থাকুন, আমাদের ফায়ার সেফটি একেবারে টপ নচ। আমরা আমাদের অতিথিদের পুরো দায়িত্ব নিই। আমি তার চোখের দিকে তাকালাম। আঙ্কেল মিলেস, আপনি নিজে একবার চেক করে নিচ্ছেন না কেন? আমার জেদে তার চেহারায় একটা বিরক্তির ছাপ ফেলল। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। আপনি কি বলতে চাইছেন ছোট মালিক জিয়াংশিওইউ? আপনি কি আমার কথায় বিশ্বাস করছেন না? আপনার বাবা আর আমি পুরনো বন্ধু। তিনি জানেন আমি কেমন মানুষ। আমি সততার সাথে ব্যবসা চালাই। এটা তার কাছে একটা ব্যক্তিগত অপমানের মতো শোনালো। আমি তার ছেলের বয়সী, তার চোখে আমি কেবল একটা বাচ্চা ছেলে যে কিচ্ছু জানে না। বাইনিং বিং বলে উঠল, উনি যখন বলছেন তখন একবার গিয়ে দেখতে ক্ষতি কি? মিলেস ভিতরে ঢোকার পর থেকে এসে একটা শব্দ উচ্চারণ করেনি। সে তাদের কথায় একটা ছোট্ট জবাব দেয়, তবুও তার সেই কয়েকটি শব্দের একটা ওজন আছে। মিলেস তাকে এতটাই সম্মান করেন যে তিনি মেনে নিলেন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বাইনিং বিং একেবারে শান্ত, আর তার পটভূমি সবকিছু বলে দিচ্ছে। সে আমার বয়সের কাছাকাছি, তবুও কে জানে কিভাবে তার কথার মধ্যে এমন একটা ভার আছে যা আমার মধ্যে একেবারেই নেই। মিলেস চলে যাওয়ার পর আমি অবাক হয়ে বাইনিং বিংয়ের দিকে তাকালাম। তুমি আমাকে সাহায্য করলে কেন? আমি জিজ্ঞাসা করলাম। কারণ আমি জানি কি হতে চলেছে। কিন্তু বাইনিং বিংয়ের দৃষ্টিকোণ থেকে তার তো এসব বিশ্বাস করার কোনো কারণ থাকা উচিত নয়। বাইনিং বিং আমার দিকে তাকালো। আপনি যখন বলেছেন নিশ্চয়ই আমি আপনার পাশে থাকব। যদি আমি শুধু মিথ্যে কথা বলে থাকি তাতে কি? বাইনিং বিং বলল। যদি কিছু নাও হয়ে থাকে তবে ওনার তো শুধু রান্নাঘর পর্যন্ত হেঁটে যাওয়ার কষ্টটুকুই হবে। সে সব এত শান্তভাবে বলল, কিন্তু তার দিকে তাকিয়ে আমার ভেতরে কেমন একটা উষ্ণতা অনুভব হলো, যেন কেউ সত্যিই আপনার উপর বিশ্বাস করছে। আমার এখন আমার ডায়াগনোসিসের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কেউ মানতে চাইতো না যে আমি একজন শিকার। সবাই বলতো এটা আমার নিজের অসাবধানতা। যদি আমি সত্যিই অসাবধান হতাম তাহলে আমি এটা মেনে নিতাম। সবাই আমার দিকে আঙুল তুলেছিল, সবাই আমাকে ঘৃণার চোখে দেখেছিল। সময়ের সাথে সাথে আমি নিজেও নিজেকে ঘৃণা করতে শুরু করেছিলাম। কিন্তু লিউ রুয়াইয়ান এই সব কিছুর আয়োজন করেছিল। তার কথায় কেউ ইচ্ছে করে আমার উপর একটা নোংরা সুচ ব্যবহার করেছিল, শুধু এই জন্য যাতে সে বিয়েতে রাজি না হওয়ার একটা অজুহাত পায়।
যে ফাঁদ পাতে কেবল সেই জানে যে তুমি কতটা নির্দোষ। বাইনিংবিং আর আমি আরাম করে খাওয়া দাওয়া করলাম। যখন খাওয়া শেষ হলো আমরা গেলাম না, ডেজার্ট অর্ডার করলাম। আমি আমার হোমওয়ার্কও সাথে নিয়ে এসেছিলাম এবং টেবিলেই সেটা সলভ করতে লাগলাম। বাইনিংবিং আমাকে প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করলো। আমরা সন্ধ্যা পর্যন্ত গল্প করলাম। যখন লিউ রুয়াইয়ানের জন্মদিনের পার্টি শেষ হলো এবং অতিথিরা যেতে শুরু করলো, তখন তাদের আটকে দেওয়া হলো। লিউ রুয়াইয়ান বিল মেটায়নি। লিউ রুয়াইয়ান আমাকে ফোন করলো, আমি রিং হতে দিলাম। বাইনিংবিং আমার পাশ থেকে দেখল। আপনি ফোন ধরছেন না কেন? আমি জানি কে ফোন করছে। আমি আবার রিং হতে দিলাম। আরও 2টো কলের পর আমি ফোন ধরলাম। জিয়াং শিয়াওইউ, এসব কি? ফোনের ওপার থেকে লিউ রুয়াইয়ানের রাগী কণ্ঠস্বর ভেসে এলো। সে যত রেগে যায় আমার ততটাই হালকা মনে হয়। আমি তো বলেছি আমার তার সাথে সব শেষ, কিন্তু গত জন্মের ঋণ তো এখনো মেটানো বাকি। নইলে আমি এটা কিছুতেই ভুলতে পারবো না। আমি হাসলাম। লিউ রুয়েনিয়ান, এসব কি? এত রাগ করছো কেন? এখানে এসে বিল মিটিয়ে দাও। লিউ রুয়েনিয়ান দাঁত কিরমির করে বলল, ব্যাপারটা আরও খারাপ করো না। সে আজ রাতে এখান থেকে বেরিয়ে গিয়ে আমার সাথে আর কখনো দেখা না করার প্ল্যান করেছিল। সে আশা করেনি যে আমি তার জন্য এভাবে অপেক্ষা করে থাকব। এখন সে টাকা দিতে পারছে না, আর ওখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ আটকে পড়েছে। সবাই তার দিকে তাকিয়ে আছে। এটা কেমন অদ্ভুত। আমি বললাম, আমি তো তোমার পার্টিতে ছিলামই না, আমি কেন তোমার বিল মেটাবো? সবার সাথে ভাগ করে নিচ্ছ না কেন? আমার বিশ্বাস তারা সবাই সাহায্য করবে। তারা সবাই তোমাকে পছন্দ করে, ভালো বন্ধুও বটে। তোমরাই তো সব সময় একসাথে খেতে যাও। আমি লিউ রুয়েনিয়ানকে মাসে 1 লক্ষেরও বেশি টাকা দিতাম। সে সেটা এমনভাবে নিত যেন এটা তার অধিকার। তার মাথায় এটা ছিল কেবল পড়ানোর পারিশ্রমিক। একদম ঠিক। এই ব্যাপারেও সে খুব উদার ছিল। সব সময় মানুষকে খাওয়াতো। সবাই ভাবত সে খুব বড় লোক আর তার পেছনে ঘুরঘুর করে, কিন্তু তার প্রত্যেকটা পয়সা আমার ছিল। লিউ রুয়েনিয়ান বলল, জিয়াং শিয়াওইউ, এটা কি সত্যি এমন হওয়া দরকার? তুমি আমার কাছে কি চাও? শুধু আমাকে বলো। তোমাকে এখানে এসে বিল মেটাতে হলে আমাকে কি করতে হবে? আচ্ছা, আমি বললাম, তুমি যদি কারোর কাছে কোনো অনুগ্রহ চাও তবে তোমার সেভাবেই কথা বলা উচিত। তোমার তা মনে হয় না? আমি অপর প্রান্তে তার ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। স্পষ্টতই এখন আমি আর তার পেছনে ঘোরা কুকুর নই। আমি হাসলাম। চাও না? ঠিক আছে, তাহলে আমি ফোন রাখছি, দয়া করে। লিউ রুয়েনিয়ান দাঁত চেপে কথাগুলো বলল। তার হাত ফোনের চারপাশে শক্ত হয়ে আছে। হোটেলের কর্মীরা তাদের সবাইকে দরজায় আটকে রেখেছে। পালানোর কোনো পথ নেই। আমি ফোন কেটে দিলাম এবং উঠে দাঁড়ালাম। আমি এক্ষুনি আসছি, আমি বাইনিংবিংকে বললাম। আমি জেড হলের দিকে এগিয়ে গেলাম। পার্টিতে আসা সহপাঠীরা এখনও ভেতরেই আছে। তাদের মধ্যে কেউই যেতে পারেনি। সবার নজর লিউ রুয়েনিয়ানের দিকে। সে কখন বিল মেটাবে তার অপেক্ষায়। পরিবেশটা খুবই অস্বস্তিকর। লিউ রুয়েনিয়ানের যাওয়ার কোনো জায়গা নেই। সে সবার নজরবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। কোনো উপায় নেই। আমি ভিতরে ঢুকতেই ম্যানেজার কাছে এলেন। ছোট মালিক জিয়াং শিয়াওইউ, তিনি নম্রভাবে বললেন। আমি ভিড়ের দিকে তাকালাম। সবাই বেশ সেজেগুজে এসেছে। এই আজ দুপুরেও তারা আমাকে ছোট করছিল, আর এখন সেই একই ভিড় দরজা দিয়ে বাইরে যাওয়ারও যোগ্যতা রাখে না। একটা মেটানো না হওয়া বিলের দায়ে আটকে থাকার চেয়ে অপমানজনক আর কিছু হতে পারে না। আমি হাসলাম। কি হচ্ছে? এটা তো একটা জন্মদিনের পার্টি হওয়ার কথা, তাই না? কাউকেই খুব একটা খুশি দেখাচ্ছে না। আমি ইচ্ছে করেই লিউ রুয়েনিয়ানের দিকে তাকালাম। তার মুখ অন্য সবার চেয়েও বেশি ফ্যাকাশে হয়ে গেছে। লু জিংয়ান পাশেই দাঁড়িয়ে আছে। পরিষ্কার বোঝা যাচ্ছে সে বুঝতে পারছে না কি হচ্ছে। ম্যানেজার বোঝালেন, মিস লিউ রুয়েনিয়ান বিল মেটাননি। আমার শুধু একটাই অনুরোধ, যতক্ষণ না বিল মেটানো হচ্ছে সবাই এখানেই থাকুন। আমি হাত নাড়লাম। ব্যাস, এইটুকুই। এত বড় তামাশা করার দরকার নেই। এরা আমার সহপাঠী। আজ রাতের বিল আমি মেটাবো। আমি ম্যানেজারকে আমার কার্ড দিলাম। তিনি সেটা নিলেন এবং পেমেন্ট করলেন। লোকেরা আমার দিকে অন্য নজরে দেখতে লাগল, বিভ্রান্ত, অনিশ্চিত চোখে। লিউ রুয়েনিয়ান জন্মদিনের পার্টি দিচ্ছে আর জিয়াং শিয়াওইউ বিল মেটাচ্ছে। এসব কি হচ্ছে? ও কি নিজের পার্টির বিল দিতে পারে না? লিউ রুয়েনিয়ানের মুখ অপমানে লাল হয়ে গেল। সে আমার দিকে জ্বলতে দৃষ্টিতে তাকালো। এত সহজেই সে এখানে চলে এলো। এটা ছিল তার প্ল্যান, তাকে অপমান করার, সবাইকে দেখানো যে সে আসলে নিঃস্ব, যে সে টাকার জন্য তার উপর নির্ভরশীল। সে চাইলে এক কথা না বলেও চুপচাপ সব মিটিয়ে দিতে পারত, কিন্তু সে এটা নিয়ে একটা নাটক করল, সবার সামনে কার্ড সোয়াইপ করল। এই ছেলেটা পুরোপুরি পাগল হয়ে গেছে। এক মুহূর্ত পর ম্যানেজার ফিরে এলেন, আমাকে কার্ড আর রসিদ ফেরত দিলেন। হয়ে গেছে ছোট মালিক জিয়াং শিয়াওজো, এই নিন বিল। আমি মোটের উপর একবার চোখ বোলালাম, তারপর ইচ্ছে করে জোরে পড়লাম, 8,60,000। শুভ জন্মদিন লিউ রুয়েনিয়ান। যেহেতু আজ তোমার বিশেষ দিন, এটা আমি দিয়ে দিলাম, কিন্তু এর পরে আর কোনো বিল আমি মেটাবো না। আমি লু জিংয়ানের দিকে তাকালাম। সে ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছে আর তার মুখের রং উড়ে গেছে। 1 মিনিট, লিউ রুয়েনিয়ানের সব টাকা কি জিয়াং শিয়াওইউর কাছ থেকে আসতো? সে কি বড়লোক পরিবারের মেয়ে ছিল?
তাদের সামনে ঘটে চলা এই দৃশ্যটা সবার কাছে একটা চড়ের মতো ছিল। ওয়াং ইয়ান এগিয়ে এসে আমার মুখোমুখি হলো। জিয়াং শিয়াওইউ, এটা কেমন রসিকতা? শুধু লিউ রুয়েনিয়ানের টাকা তোমার হাত দিয়ে আসে বলে সেটা তোমার হয়ে যায় না। তুমি শুধু হাউসকিপারের ছেলে যে ওর টাকা রাখে। তুমি এত অহংকার করছো কিসের? তোমার পরিবারের চাকররা তোমার টাকা সামলায়। আমি ওয়াং ইয়ানের দিকে তাকিয়ে হাসলাম। তুমি যখন কথাটা তুললেই, তাহলে আমি পরিষ্কার করে দিই যে আমি হাউসকিপারের ছেলে নই। আমি তা নই। ওর বাবা আমার পরিবারের ড্রাইভার ছিল। সে আমাকে স্কুলের গেটে একা ছেড়ে দিয়েছিল লিউ রুয়েনিয়ান আর লু জিংয়ানকে নিয়ে যাওয়ার জন্য। তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে লিউ রুয়েনিয়ানকে নিজেই জিজ্ঞেস করে নাও। আমি তার দিকে তাকালাম। কি বলো, লিউ রুয়েনিয়ান? সে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, চোখ দুটো তীব্র হতাশায় ভরা। জীবনে সে কখনো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এতটা অপমানিত বোধ করেনি। এখন সবাই তাকে ভেঙে পড়তে দেখছে, কিন্তু সে একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, কারণ সত্যি এমন একটা সুযোগ আছে যে সে তার টাকা ফেরত নিয়ে তাকে একা ছেড়ে দেবে। আমি তাকে উপেক্ষা করে বাইরে বেরিয়ে গেলাম। লু জিংয়ান সব দেখল, তারপর তার পিছু নিল। পুরো দৃশ্যটা অসহ্য, কিন্তু তার কাছে কোনো বিকল্প নেই। সে যেটা আশা করেনি সেটা হলো সে ড্রাইভারের মেয়ে। তাহলে সে এতদিন ধরে বড়লোক হওয়ার অভিনয় করছিল কেন? যখন তারা দুজনেই চলে গেল, আমি ঘরে উপস্থিত বাকি সবার দিকে তাকালাম। এখন এখানে দেখার মতো আর কিছু নেই। আপনারা সবাই যেতে পারেন, সাবধানে বাড়ি ফিরবেন। দেখুন, দেরি হয়ে যাচ্ছে। এক এক করে তারা যে বেরিয়ে যাচ্ছে, তাই আমি তাদের যেতে দেখি। তারপর আমি নিজেও বাইরে বেরিয়ে পড়ি। তারপর ম্যানেজার আমাকে এক্সিটের দিকে নিয়ে গেলেন। তিনি আমাকে লিফট অবধি এগিয়ে দিলেন। বাইনিনিবিং ঠিক সেই মুহূর্তেই পৌঁছালো। আমরা একসাথে লিফটে উঠলাম। আমি কিছু বললাম না, সেও কিছু বলল না। আমি সবার সামনে সবকিছু পরিষ্কার করে দিয়েছি, কিন্তু এটার জন্য আমার খুব একটা ভালো লাগছে না। আমি যতটা সহ্য করেছি তার তুলনায় এখন আমি লিউ রুয়েনিয়ানের সাথে যা করলাম তা আমার পাওনার একটা ছোট অংশও নয়। বাইনিনিবিং আমার নিঃশব্দতা লক্ষ্য করল, কিন্তু সে সেটা ভাঙল না। আমরা লবিতে পৌঁছালাম আর মাইলস সেখানেই ছিলেন। আমাকে দেখা মাত্রই তিনি সোজা এগিয়ে আসলেন। জিয়াং শিয়াওইউ, এবার তিনি বাইনিনিবিংকে খুঁজছেন না, তিনি আমাকে খুঁজছেন। আঙ্কেল মাইলস, আমি নম্রভাবে বললাম। মাইলস আমার হাত তার দু হাতের মধ্যে তুলে নিলেন। জিয়াং শিয়াওইউ, আমি তোমাকে কতটা ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তুমি না থাকলে আজ এই হোটেল শেষ হয়ে যেত। আমি এখনই সব চেক করে এলাম। সব জায়গায় গুরুতর সমস্যা ছিল। এটা আমার কাকার ছেলের অবহেলা। আমি তাকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছি। আমি স্বস্তি বোধ করলাম। এটা এমন কিছু ছিল না। মাইলস আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালেন। তুমি কি করে বুঝলে যে কোনো সমস্যা আছে? এই প্রশ্নটা আমাকে চমকে দিল। আমি একটা অজুহাত খুঁজতে লাগলাম। আমি এটা নিয়ে গতরাতে একটা স্বপ্ন দেখেছিলাম। মাইলস জোরে হাসলেন। ঠিক আছে, আমি আর কিছু জিজ্ঞেস করব না। ও, আমি তোমাদের দুজনের জন্য কিছু উপহার প্রস্তুত করে রেখেছি। তিনি একজন সহকারীকে ইশারা করলেন যে সেগুলো নিয়ে এলো। দুটো ছোট গিফট ব্যাগ। ধন্যবাদ। যদি কখনো কিছু প্রয়োজন হয় শুধু একবার বলবে। তিনি প্রতিটা কথার মর্ম বুঝেই বলছিলেন। মাইলস আমাদের দরজা অবধি এগিয়ে দিলেন। গাড়ি আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। আমি সিটে বসে জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম। এই সময় রাস্তাঘাট বেশ শান্ত, যদিও বেশ কিছু গাড়ি এখনও রাস্তায় আছে, হালকা ট্রাফিক। আমার মনে পড়ছে আমরা সাধারণত কত কথা বলি, কিন্তু আজ রাতে আমাদের মধ্যে কেউ একটা শব্দ উচ্চারণ করল না। বাইনিনিবিং আমাকে জোর করল না, কিন্তু সে ভাবছে, এই বিষয়ে ভাবছে যে আমি কি করে জানলাম যে ইম্পেরিয়াল ভিউতে আগুনের ঝুঁকি আছে। কোনো যুক্তি দিয়েই আমার এই হোটেল সম্পর্কে তার চেয়ে বেশি কিছু জানার কথা নয়। সে এও শুনেছে যে জেড হলে কি ঘটেছে। আজ লিউ রুয়েনিয়ানের জন্মদিন, আর জিয়াং শিয়াওইউ সেটা তার সাথে নয়, বাইনিনিবিংয়ের সাথে কাটিয়েছে। শুধু এটাই অনেক কিছু। তারপর সে ইচ্ছে করে লিউ রুয়েনিয়ানকে সবার সামনে অপমান করেছে। সে সত্যিই তার থেকে সরে আছে। তাহলে এখন তার এত ফাঁকা বোধ হচ্ছে কেন? সত্যি কথা বলতে কি, এই বিষণ্ণতা শুধু এক মুহূর্তের জন্যই থাকে। আমি জানি আমি একটা দ্বিতীয় সুযোগ পেয়েছি। সবকিছু এখনও বদলানো সম্ভব, যতক্ষণ না আমি একই ভুলগুলোর পুনরাবৃত্তি করছি। এখনও সময় আছে। সম্প্রতি প্রতিদিন কঠোর পড়াশোনা করাটা সত্যিই ক্লান্তিকর। মনে হচ্ছে আমি চিরকালের জন্য ঘুমিয়ে পড়তে পারি। এই মুহূর্তে চোখ খোলা রাখাই আমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। খুব শীঘ্রই আমি একপাশে গড়িয়ে পড়লাম এবং বাইনিনিবিংয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। বাইনিনিবিং আড়ষ্ট হয়ে গেল। তারা আমার বাড়ি পৌঁছানো পর্যন্ত বাইনিনিবিংয়ের হাত একটু অসাড় হয়ে গেছে। সে পজিশন বদলানোর সাহস করেনি। আসছে আমি জেগে উঠি, এই ভয়ে সে পুরো রাস্তা স্থির হয়ে বসেছিল। মিস, আমরা পৌঁছে গেছি। বাইনিনিবিং জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। তারপর তার চোখ আমার মুখের উপর পড়ল। ফ্যাকাশে, শান্ত। আমাকে জাগিয়ে দেওয়ার ব্যাপারে সে দ্বিধাবোধ করছে। ড্রাইভার আগেই বেরিয়ে গেছে এবং দরজার কাছে অপেক্ষা করছে। বাইনিনিবিং এখনও আমাকে জাগায়নি। আমি গাড়ি থামার অনুভব করলাম এবং চোখ খুললাম। জানালার বাইরে তাকালাম। যখন বুঝলাম যে আমি বাড়ি পৌঁছে গেছি, আমি ধীরে ধীরে বাইনিনিবিংয়ের দিকে তাকালাম। সে একেবারে স্থির হয়ে বসে আছে, আমার সাথে চোখ রাখছে না। আমি ধীরে ধীরে আমার ঘাড় ঘোরালাম, একটু শক্ত হয়ে সোজা বসলাম। আমরা চলে এসেছি। বাইনিনিবিং সামান্য মাথা নাড়ল।
তাহলে তুমি আমাকে জাগালে না কেন? আপনার ঘুমন্ত চেহারা দেখে মনে হচ্ছিল আপনার ঘুমের দরকার ছিল। সে এটা ঠিক যেভাবেই বলে সেভাবেই বলল। মুখমণ্ডল পুরোপুরি শান্ত। আমি তার দিকে তাকিয়ে খেয়াল করলাম যে তার কানের লতি দুটো লাল হয়ে গেছে। আমাকে সবসময় একজন চাপা স্বভাবের মানুষ বলেই মনে হতো, কিন্তু আমি তার এই নিষ্পাপতার আশা করিনি। বাইনিনি বিং, সে নিজের নাম শুনে আমার চোখের দিকে তাকালো। তুমি আমাকে ভয় পাও? না। তাহলে তুমি আমার দিকে তাকানো এড়াবে কেন? যখন আমরা একসাথে থাকি তুমি এমন ব্যবহার করো যেন আমি তোমাকে বিরক্ত করি। বাইনিনি বিং সামান্য কাশ করল। আমার শুধু এত কাছাকাছি থাকার অভ্যেস নেই, আপনিই প্রথম। আমি হাসি চাপতে পারলাম না। তাহলে আমাকে সরে যেতে বললে না কেন? আমার কথার মধ্যে এমন কিছু ছিল যেটা তাকে প্ররোচিত করল, যেন এটাই প্রমাণ করার জন্য যে সেই সব নিয়ন্ত্রণে করছে। সে জিজ্ঞেস করল, তোমার আর লিউ রুয়েনিয়ানের মধ্যে গন্ডগোল হলো কেন? আমার তো মনে হয়েছিল তুমি ওকে পছন্দ করো। এই প্রশ্নটা আমাকে চমকে দিল। আমি সামনের হাঁকা রাস্তার দিকে তাকিয়ে রইলাম। আমি এইমাত্র উপলব্ধি করলাম যে আমি করি না। এক মুহূর্তের বিরতি। কি? কিছু না, আমি ভিতরে যাচ্ছি। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। ঠিক তখনই সামনের গেটটা ধীরে ধীরে খুলে গেল। দরজায় আমার বাবা ওয়েনকে দেখা গেল। তাকে দেখা মাত্রই আমার ভিতরে কিছু একটা মোচড় দিয়ে উঠল। বাবা অবশেষে বাড়ি ফিরেছেন। বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন। বেশিরভাগ সময় আমি এই বাড়িতে একাই থাকি। অনেক স্টাফ আছে, কিন্তু এমন কম লোক আছে যারা আমাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু বাবা আমাকে অনেক বেশি আশকারা দিয়েছিলেন। সবসময় আমার খুশিকেই প্রাধান্য দিতেন। তাদের প্রশ্রয়ে থাকা সেই দিনগুলো ছিল আমার সবচেয়ে নিশ্চিন্ত দিন। আমার আগের জীবনে বাবা আমাকে লিউ লুয়েনিয়ানের পেছনে ঘোরা বন্ধ করতে বলেছিলেন, আমি শুনিনি। এখন তাকে দেখে আমি কেবল উষ্ণতা ফুল করছি। তার সামনে দাঁড়িয়ে দীর্ঘদিনের চাপা একটা ব্যথা মাথাচাড়া দিয়ে উঠল। আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি নিজেকে সামাল নেওয়ার আগেই চোখে জল চলে এলো। হয়তো কেবল নিজের সবচেয়ে কাছের মানুষের সামনেই মানুষ নিজেকে ভেঙে পড়তে দেয়। এত দেরি করে বাড়ি ফেরার জন্য বাবা একজন কড়া বাবার ভূমিকা পালনের জন্য তৈরি ছিলেন, কিন্তু তারপর আমি এই কাজটা করলাম আর কাঁদতে শুরু করলাম। তিনি সঙ্গে সঙ্গে ধাবড়ে গেলেন। তিনি আমার কাঁধে চাপড় দিলেন, নরম আর স্নেহপূর্ণভাবে। আরে কি হলো বাবা? কে তোমাকে আঘাত করেছে? ওই লিউরু ইয়ান মেয়েটা কি? আমি শুনেছি তুমি ওদের দুজনকে তাড়িয়ে দিয়েছ। আমি তাকে জড়িয়ে ধরেই থাকলাম। কিছু না, শুধু আপনার কথা মনে পড়ছিল। পাগল ছেলে, আমি যখন বেশি কল করি তখন তো তুমি বলো যে আমি বিরক্ত করছি। 1 মিনিট, ওটা কি বাইনিং বিংয়ের গাড়ি? তার কথায় আমি ঘুরলাম। ঠিক তাই, বাইনিং বিংয়ের গাড়ি এখনও গেটের সামনে দাঁড়িয়ে। বাইনিং বিং গাড়ি থেকে বাইরে বেরিয়েছে। আমার চোখ এখনও লাল। তাকে আমাকে এভাবে দেখাটা লজ্জার। বাইনিং বিং আমাকে লিফট দিয়েছে। আমি বাবাকে বললাম, আমরা ডিনারের জন্য বাইরে গিয়েছিলাম। বাবা আমার দিকে তাকালেন, স্পষ্টতই অবাক হয়ে। তিনিই আগে বাগদানের কথা তুলেছিলেন। আমি এর ঘোর বিরোধী ছিলাম। আমি তো এটাও বলেছিলাম যে বাইনিং বিংয়ের সাথে আমি কখনোই কোনো সম্পর্ক রাখব না। আর এখন তারা একসাথে ডিনারের পর বাড়ি ফিরছে। তিনি বুঝতে পারছেন না কি এমন পরিবর্তন হলো, কিন্তু তিনি বাইনিং বিংয়ের দিকে ঘুরলেন। বাইনিং বিং, ভেতরে এসো, কিছুক্ষণ বসো। হ্যালো আঙ্কেল, বাইনিং বিং বলল। আমি আজ ভেতরে যাব না, আমাকে বাড়ি যেতে হবে। সে একবার আমার দিকে তাকালো, তারপর ফিরে গিয়ে গাড়িতে বসে পড়ল। গাড়িটি চলে গেল। আমি বাবার পেছন পেছন ভেতরে ঢুকলাম। বাইনিং বিং কি তোমাকে কিছু বলেছে? বাবা আমার লাল চোখ আর ম্লান মুখ দেখে জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম। না, ও আমার সাথে ভালোই ব্যবহার করেছে। আমি সোফায় বসে পড়লাম। বাবা আমাকে দেখতে লাগলেন। সে এখনও যুবক। আমার আগের জীবনে যখন তিনি চলে গিয়েছিলেন তখন তিনি বৃদ্ধ ছিলেন না, কিন্তু কে জানে কেন আমার তাকে সব সময় বৃদ্ধ বলেই মনে পড়ে। বাবা বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করতে লাগলেন, যতক্ষণ না তিনি নিশ্চিত হলেন যে লিউরু ইয়ান আমার সাথে কিছু করেনি। রবিবার সকালে আমি কষ্টে বিছানা থেকে উঠলাম। আন্টি চেন আমাকে জানালেন যে লিউরু ইয়ান এখানে এসেছে। কাল রাতের স্মৃতি আমার মাথায় ভেসে উঠল। আমরা সত্যি সত্যি আমাদের মাঝের সমস্ত সম্পর্ক পুড়িয়ে ছাই করে দিয়েছি। এতক্ষণে লিউরু ইয়ানের এটা বোঝা উচিত ছিল। আমি আর তাকে মানাতে যাব না, তবুও সে এখানে এসেছে। আমি নিচে নেমে দেখলাম যে শুধু লিউরু ইয়ান নয়, তার বাবাও এখানে এসেছেন। আঙ্কেল স্টিভ সোফায় বসে আমার বাবার সাথে কথা বলছেন। মিস্টার ওয়েন, এসব আমার লিউরু ইয়ানেরই দোষ। ওর ব্যবহারের কোনো ঠিক নেই। আমি ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। ও আর জিয়াংশাও ইউকে আর বিরক্ত করবে না। আমার বাবার কপালে ভাঁজ পড়ল। আর কবে থেকে তুমি আমার ছেলেকে নাম ধরে ডাকা শুরু করলে? বাবা তাদের দুজনকেই কখনো পছন্দ করতেন না। তিনি এত দীর্ঘ সময় ধরে তাদের কেবল এই কারণেই সহ্য করতেন, পাছে আমি তাদের থেকে দূরে সরে যাই। আঙ্কেল স্টিভ তার ভুল বুঝতে পারলেন এবং ক্ষমা চাইতে শুরু করলেন। ছোট মালিক জিয়াং শাওইউ, অবশ্যই। সিঁড়িতে আমাতে দেখা মাত্রই তাদের চোখ আমার দিকে ঘুরল। সুপ্রভাত, ছোট মালিক জিয়াং শাওইউ। আমি আজ লিউরু ইয়ানকে এখানে নিয়ে এসেছি ওর ক্ষমা চাওয়ার জন্য। আমি লিউরু ইয়ানের দিকে তাকালাম।
সে সেখানে বসে আছে, তার মুখ ম্লান, সে কিছু বলছে না। ক্ষমা চাওয়া? আমি এটা এক মুহূর্তের জন্যও বিশ্বাস করি না। তার চেহারাই তার রাগের সবটুকু স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। কাল রাত থেকে সে এখনও রেগে আছে। কোনো মতেই সে এখানে ক্ষমা চাইতে আসেনি। আঙ্কেল স্টিভ, আপনি কি বলছেন? লিউরু ইয়ান আমার সাথে কিছু করেনি, ক্ষমার কোনো প্রয়োজন নেই। তবে আমি শুনেছি যে আপনি তাকে বের করে দিয়েছেন। যখন তাকে নিজে থেকে বের করে দেওয়া হয়েছিল তখন তিনি এর অর্ধেক চিন্তিত ছিলেন না। তার মাসিক বেতন খুব একটা বেশি ছিল না, আর কাজের সময় ছিল দীর্ঘ। কিন্তু লিউরু ইয়ানের ব্যাপারটা আলাদা ছিল। ওকে আমাকে পড়ানোর জন্য খুব একটা খাটতে হতো না, আর সে যে টাকা পেত তা যথেষ্ট ছিল। আর কে জানে, হয়তো একদিন জিয়াং পরিবারের পুরো সম্পত্তি ওর নামেই হয়ে যেত। এখন যখন সবকিছু বিগড়ে গেছে তখন স্বাভাবিকভাবেই সে এটা মেনে নিতে পারছে না। বছরের পর বছর সে আমাকে পড়িয়েছে, কিন্তু আমার পরীক্ষার ফল শুধু খারাপই হয়েছে। তাছাড়া লিউরু ইয়ান নিজেই বলেছিল যে সে এই কাজটা করতে পারবে না, কারণ পড়ানোর জন্য আমার বুদ্ধি খুব কম। তাই আমি ওর উপর একটা দয়া করে ওকে ছেড়ে দিয়েছি। আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই, সে ভুল কিছু করেনি। সত্যি ক্ষমার কোনো প্রয়োজন নেই। বাবা আমার দিকে তাকালেন। আমার অভিব্যক্তি একদম শান্ত। এর আগে আমি লিউরু ইয়ানকে আশেপাশে রাখার জন্য জেদ করেছিলাম, জোর দিয়েছিলাম যে ওই যেন আমাকে পড়ায়। বাবার কাছে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন আমি তাকে পুরোপুরি ছেড়ে দিয়েছি। বাবা অবাক হয়ে গেলেন এবং ধীরে ধীরে আবেগপ্রবণ হয়ে গেলেন। তার ছেলে শেষমেশ বড় হয়ে গেছে। আমাকে ক্লাসের জন্য প্রস্তুত হতে হবে এবং আমাকে খাবার খেতে হবে। বাবা কাউকে দিয়ে তাদের বাইরে পাঠিয়ে দিলেন। প্রাতরাশের পর আমি বাইরে বেরোলাম। ড্রাইভার আগে থেকেই উঠানে অপেক্ষা করছিল। আমি ভেতরে বসলাম। গাড়ি গেট দিয়ে বেরিয়ে গেল। আমি লিউরু ইয়ানকে এখনও বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার বাবা তার পাশেই আছেন। ভেতরের সেই নরম গলায় কথা বলা লোকটার কোনো চিহ্ন নেই। আঙ্কেল স্টিভ তার হাত তুললেন এবং তার গালে সপাটে একটা চড় মারলেন। আমি লিউরু ইয়ানের গল্প জানি। তার বাবা একজন নেশাগ্রস্ত জুয়ারি। তার মা এটা সহ্য না করতে পেরে তাকে কোনো রকম চিন্তাভাবনা না করেই ফেলে রেখে গেছেন। এত বছর ধরে সে তার বাবার সাথেই রয়েছে। স্কুলে পড়ার জন্য আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে। সে যত বড় হতে লাগল, সে নিজের রাস্তা নিজেই তৈরি করতে শুরু করল। সেই পরিস্থিতির মধ্যেও পড়াশোনায় দুর্দান্ত ফল করতে লাগল। প্রতিবার স্কুলে ফার্স্ট। আমি তার এই গুণের জন্যই তার প্রশংসা করতাম। আমি তাকে সব দিলাম, আমার যত্ন, আমার মনোযোগ, আমার কাছে যা কিছু সেরা ছিল সবই আমি তাকে দিলাম, কারণ আমি চাইতাম তার জীবনটা সহজ হোক। কিন্তু যখন আমি তার জন্য কষ্ট অনুভব করছিলাম, সে একবারও আমার কথা ভাবেনি। তার কাছে আমি কেবল একটা টাকার থলি ছিলাম। সে যে মানুষটির সত্যি পরোয়া করত, সে আমি ছিলাম না। আমি চোখ সরিয়ে নিলাম এবং সোজা স্কুলে চলে গেলাম। গতকাল যা কিছু ঘটেছে তারপর মানুষের আমার প্রতি ব্যবহার অনেকটাই নরম হয়ে গেছে। সহপাঠীরা এসে কথা বলতে শুরু করল। জিয়াং শাওইউ, তোমার পরিবার কি সত্যি এত বড় লোক? তাহলে লিউরু ইয়ানের সব টাকা তোমার কাছ থেকেই আসত। আমরা তো সবসময় ভাবতাম ও একটা বড় লোক পরিবারের মেয়ে। তোমরা সবাই তো এখন জানোই, তাই না? ছোট মালিক জিয়াং শাওইউ, আমার কি হবে? আমি কথা দিচ্ছি আমি লিউরু ইয়ানের চেয়ে অনেক বেশি মানিয়ে নেওয়ার মতো। আমি সামনের মেয়েটির দিকে তাকালাম। আমি আটকাতে পারার আগেই আমার একটা হাসি বেরিয়ে গেল। ঠিক তখনই লিউরু ইয়ান ভেতরে ঢুকল। সে মেয়েটির কথাগুলো শুনল এবং ঠান্ডা গলায় হাসল। দুঃস্বপ্ন দেখো। ওকে আগে তোমাকে পছন্দ করতে হবে। ও তো আগেই নতুন কারোর দিকে নজর দিয়েছে। লাইনে দাঁড়াও, নতুন শিকার। সবাই লিউরু ইয়ানের কথায় ঘুরে তাকালো। নতুন কেউ? কে লিউরু ইয়ানের চেয়ে ভালো হতে পারে? স্কুলে এমন কেউ আছে যে ওর ধারে কাছে আসতে পারে? কল্পনা করাও কঠিন। সে হয়তো এখন আর বড়লোক মেয়ের ইমেজ ধরে রাখে না, কিন্তু লিউরু ইয়ানের একাডেমিক রেকর্ড দুর্দান্ত এবং সে নিঃসন্দেহে সুন্দরী। সবাই মানে যে সে জীবনে অনেক দূর যাবে। লিউরু ইয়ান ভিড়কে জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। সে কেবল তার দৃষ্টি আমার দিকে ঘোরালো। তুমি এতদিন আমার পেছনে কুকুরের মতো ঘুরে সময় কাটিয়েছ, শুধুমাত্র আমি তোমাকে ডেট করব না বলে। তুমি এইভাবে আমার বিরুদ্ধে চলে গেলে। জিয়াং শাওইউ, তুমি যাই করো না কেন, আমি তোমাকে কখনোই পছন্দ করব না। তুমি একজন গরিব স্টুডেন্ট, যেভাবে পরিবারের টাকা দিয়ে সে গোটা দুনিয়া কিনে নিতে পারে। তুমি লু জিংইয়ানের যোগ্যতার এক ভগ্নাংশের সমানও নয়। লিউরু ইয়ানের কথা সবাইকে আমার একাডেমিক রেকর্ডের কথা মনে করিয়ে দেয়। র্যাঙ্কিংয়ে সবার শেষে। আমি কেবল ওর পেছনে ঘোরার কুকুরই ছিলাম। আমি একটা আস্ত বোঝাও। আমি জবাব দিতে পারলাম না। তার আগেই লিউরু ইয়ান কাল রাতের পার্টির কথা তুলল। তুমি আমাকে সবাইকে ডাকতে বাধ্য করেছিলে। আমি তো যেতেই চাইনি। আর তারপর তুমি ইচ্ছে করে ওখানে সবাইকে উপমান করলে। টাকা কি তোমার কাছে এটাই অর্থ মানে? মানুষের সম্মানের সাথে খেলা করার জন্য? সত্যকে আর বিকৃত করো না। এটা বলো না যে তুমি আমাকে সাপোর্ট করছিলে। ওই টাকাগুলো পড়ানোর পারিশ্রমিক ছিল, আর কিছু না। আমি তোমার কাছ থেকে এক পয়সাও নেব না, কিন্তু আমার কাছেও কোনো সাহায্যের আশা রেখো না। এই বলে লিউরু ইয়ান আমার দিকে একবার না তাকিয়েই সিট বদলে নিল।
তার প্রতিটা ভঙ্গি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। সে আবার ঠান্ডা, ছোঁয়াচে স্কলারের ইমেজ তৈরি করছে। আমি ভুলিনি যে সে কাল রাতে কিভাবে আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আজ সকালে যখন আমি তার বাবাকে মারতে দেখলাম, তখন এক মুহূর্তের জন্য আমার দয়া হয়েছিল, কিন্তু এখন আমার মনে হচ্ছে উনি হয়তো তাকে যথেষ্ট জোরে মারেননি। আমি এটা এমনি এমনি ছেড়ে দেব না। পড়ানো? আমি বললাম, লিউরু ইয়ান, তোমার সাহস কি করে হলো এই কথাটা তোলার? তুমি যখন থেকে আমাকে পড়ানো শুরু করেছ, তখন থেকে আমার টাকা খরচ করা ছাড়া আর কি করেছ? আমি প্রতি মাসে ক্লাসে লাস্ট হয়েছি। এই হলো তোমার পড়ানোর ফল। লিউরু ইয়ানের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন হলো না। আমি তোমাকে প্রথম থেকেই বলেছিলাম যে তুমি পড়াশোনায় খুব ধীর। এটা প্রবাবলি তোমারই সমস্যা। নিজের ওইসব টাকা দিয়ে জিয়াং শাওইউ হয়তো নিজের জন্য একটা নতুন মাথা কিনে নাও। গোটা ক্লাস হাসিতে ফেটে পড়ল। আমি তাকে এতটা কনফিডেন্সের সাথে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে বললাম, তুমি কি নিশ্চিত যে আমিই ধীর ছিলাম, তোমার পড়ানোর পদ্ধতি নয়? লিউরু ইয়ান বাইনিংবিংয়ের কথা ভাবল। সে জানে যে বাইনিংবিং আমাকে পড়াচ্ছে। সে ছোট করে একটা বিদ্রূপ করল। ঠিক আছে, তাহলে এটা মিটিয়ে ফেলা যাক। আগামী মাসের পরীক্ষায় তোমার রেজাল্ট দেখিও। তোমাকে খুব বেশি কিছু করতেও হবে না, শুধু র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগিয়ে দেখাও, আর আমি মেনে নেব যে ভুলটা আমার ছিল। সে দেখতে চায় যে বাইনিংবিং সত্যিই কোনো অলৌকিক কিছু করতে পারে কিনা, কারণ তার মতে আমার মাথা কোনো কাজই করে না। ঠিক আছে, আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। সে মাত্র 100 ধাপ চেয়েছিল, সে এর বেশি আশাও করেনি। এটাই বুঝিয়ে দেয় যে সে আমাকে কতটা নিচু চোখে দেখে। লিউরু ইয়ান ক্লাসের দিকে ঘুরল। তোমরা সবাই শুনলে? ও রাজি হয়ে গেছে। যদিও আগামী পরীক্ষায় 100 ধাপ এগোতে পারে, তাহলে আমি আমার শাস্তি হিসেবে 10 কিলোমিটার দৌড়াব। ঘরের মধ্যে উত্তেজনার একটা ঢেউ বয়ে গেল। সবার চোখ লিউরু ইয়ানের দিকে। ওয়াং ইয়ান আমার দিকে তাকালো। যদি স্কুলের সুন্দরী 10 কিলোমিটার দৌড়ায়, তাহলে তোমার কি 10 কিলোমিটার দৌড়ানো উচিত নয়? যদি তুমি হেরে যাও জিয়াং শাওইউ, তুমি কি 10 কিলোমিটার শেষ করতেও পারবে? যদি ভয় লাগে, তাহলে এখনই মেনে নাও। আমি তাদের দিকে তাকালাম আর বললাম, অবশ্যই 100 ধাপ কোনো বড় চ্যালেঞ্জ নয়। সত্যি তো? বাইনিংয়ের বোঝানোর ধরনটা আমি পুরোপুরি বুঝতে পারি। এই গত কয়েকদিনে আমি সত্যিই নীলেকে উন্নত হতে অনুভব করেছি, আর তাই আমি বিনা দ্বিধায় রাজি হয়ে গেলাম। একটা পরিষ্কার লক্ষ্য হলো ঠিক সেই চাপটাই যার আমার প্রয়োজন। লিউরু ইয়ান মাথা নেড়ে আমাকে দেখল এবং একটা হাসি চেপে রাখল। বোকা, সে বিড়বিড় করে বলল এবং নিজের জায়গায় বসে পড়ল। সে সত্যি আশা করেনি যে আমি বাজি ধরব। যখন সে আমাকে পড়াতো, আমি সব বিষয়েই অজ্ঞাত ছিলাম। সে জানে যে আমার লেভেলটা আসলে কি। সে আগে থেকেই আমাকে দৌড়াতে দেখার জন্য রোমাঞ্চিত। বিছানাটা সবেমাত্র গোছানো হয়েছিল যখন লু জিং ইয়ান দরজা দিয়ে ভেতরে ঢুকল। সে দরজার কাছেই থেমে গেল। লিউরু ইয়ানের যা বলেছে সে সব শুনেছে। সে গত রাতটা সম্পূর্ণ মেজাজ খারাপ করে কাটিয়েছিল, কিন্তু এতক্ষণে সে নিজের মনের মধ্যে ব্যাপারগুলো পরিষ্কার করে নিয়েছে। লিউরু ইয়ানের গ্রেডস চমৎকার, সে সুন্দরী, আর যদিও তার ব্যাকগ্রাউন্ড সাধারণ, সে পরিশ্রমী এবং উৎসাহী। সে কি জিয়াং শাওইয়ের মতো একটা অপদার্থ ছেলের চেয়ে 100 গুণ ভালো নয়? সে নিজের শক্তিতেই কিছু একটা করে নেবে, তার সাথে থাকাটা কোনোভাবেই ক্ষতির নয়। এই কথাটা মাথায় গেঁথেই সে লিউরু ইয়ানের কাছে গেল। লিউরু ইয়ান, তোমার বাবা হয়তো একজন ড্রাইভার, কিন্তু উনি নিজের পরিশ্রমে উপার্জন করেন, আর তুমি সবসময় ক্লাসে ফার্স্ট হয়েছ। বিনা সাপোর্টে এতদূর পৌঁছানো সহজ কথা নয়। আমি সবসময় তোমার পাশে থাকব। লু জিং ইয়ানের কথাগুলো জাদুর মতো কাজ করল। প্রত্যেকটা সহপাঠী যারা লিউরু ইয়ানকে সন্দেহ করছিল, তারা হঠাৎ করেই প্রভাবিত হয়ে গেল। লু জিং ইয়ান এই সব কিছুর মধ্যে তার পাশে দাঁড়িয়েছে। এই ধরনের সমর্পণ অন্য রকম। আর সত্যি বলতে লোকেরা সবসময় লিউরু ইয়ানকে কেবল তার টাকার জন্য নয়, বরং সে যেমন তার জন্যেই পছন্দ করেছে। তার চরিত্র আর তার গ্রেডস দুটোই তার হয়ে কথা বলে। কিন্তু জিয়াং শাওইউ, সে তো চেষ্টাও করে না, আর তবুও আশা করে যে কেউ তার সাথে থাকবে। নির্লজ্জ। আমি ওই দুজনকে তাদের এই ছোট নাটকটা করতে দেখলাম, আর এই পুরো ড্রামার ওপর আমার কাঁদতে ইচ্ছে করছে। সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়া। এই দুজন একে অপরের যোগ্য, এটা নিশ্চিত। আমি কেবল নিজেকেই দোষ দিতে পারি যে আমি কেন এর মধ্যে জড়ালাম। লিউরু ইয়ানের এই ছোট ভাষণের পর সবাই ঠিক করে নিয়েছে যে আমি একটা সম্পূর্ণ অপদার্থ মানুষ। আমি এইমাত্র কুকুরের মতো পেছনে ঘোরা ট্যাগ আর হাউসকিপারের ছেলে হওয়ার গুজব থেকে মুক্তি পেয়েছিলাম, আর এখন তারা আমার গ্রেডসের জন্য আবার দূরত্ব তৈরি করছে। কিন্তু সত্যি বলতে কি, আমার এই সবের পরোয়া করা নেই। আমার আগের জীবনের একাকিত্ব আর অসহায়তার তুলনায় এইসব কিছুই নয়। অন্তত আমার কাছে আমার পরিবারের ধন সম্পত্তি আর আমাকে ভালোবাসার মতো মা বাবা তো আছে। আমি পড়াশোনায় মনোযোগ দিই আর বাকি সব কিছুকে পাত্তা দিই না।
স্কুল ছুটির পর বাবা মা আমাকে নিতে এলেন। তাদের দুজনেরই বয়স এখন 40-এর ঘরে, কিন্তু তারা তাদের সময় স্কুলের সবচেয়ে আকর্ষণীয় জুটি ছিলেন, আর এখনও তারা এক রাজকীয় আভিজাত্যের সাথে থাকেন। মা গাড়ি থেকে নামলেন এবং যেমনই আমাকে দেখলেন তিনি আমাকে উষ্ণভাবে জড়িয়ে ধরলেন। তারপর তিনি সযত্নে আমার জন্য দরজা খুলে দিলেন। লিউ রু ইয়ান আর লু জিং ইয়ান ঠিক তখনই স্কুল থেকে বেরোল যখন তারা এই সব কিছু দেখল। তাদের সাথে থাকা সহপাঠীরা আমাকে একজন বয়স্কা মহিলার সাথে গাড়িতে উঠতে দেখল। কৌতূহল বাড়তে লাগল। এটা কি জিয়াং শাওইয়ের নতুন কেউ? লিউ রু ইয়ান আজ সকালেই এর নিয়োগ করেছে। ওর বয়স তো 40-এর কাছাকাছি হবে। ওর সাথে জিয়াং শাওইয়ের কি সম্পর্ক? জল্পনা কল্পনা সাথে সাথেই শুরু হয়ে গেল। তাহলে ওর কাছে এইভাবে টাকা আসে। ওকে একজন বয়স্কা মহিলা পুষে রেখেছে, আর আমরা ভেবেছিলাম যে ও বিশেষ কেউ, তাই লিউ রু ইয়ান ওকে ছোঁয় না। আমিও ছোতাম না এই বয়সে। ঘেন্না করে। লিউ রু ইয়ান এটা শুনতে পেলেও কিন্তু কাউকে ঠিক করার প্রয়োজন মনে করল না। লু জিং ইয়ান লিউ রু ইয়ানের দিকে তাকালো। তার নীরবতা যেন একটা স্বীকৃতি বলে মনে হলো। স্বস্তির একটা হালকা হাওয়া তার ওপর দিয়ে বয়ে গেল। জিয়াং শাওইয়ের গ্রেডস খারাপ হলেও ওর টাকা লু জিং ইয়ানকে সবসময় অস্বস্তিতে ফেলত। এক রাতে হাজার হাজার টাকা বিনা দ্বিধায় খরচ হতো। এটা ওর কখনো ভালো লাগতো না। ও সবসময় নিজেকে জিয়াং শাওইয়ের চেয়ে ছোট মনে করত, আর এটাও ঘৃণা করত। এখন যখন জানতে পারল যে জিয়াং শাওইউ শুধু একজন বয়স্কা মহিলার কাছে টাকা পায়, হঠাৎ করেই সবকিছু খুব সমান মনে হলো। অন্তত লু জিং ইয়ান কখনো এমন কাজ করবে না। সে নিজের পরিশ্রমে যেখানে পৌঁছাতে চায় সেখানে পৌঁছাবে। একদিন ওর কাছে সব কিছু থাকবে যা জিয়াং শাওইয়ের কাছে আছে, আর সেটা ও নিজে উপার্জন করবে। লু জিং ইয়ান আর লিউ রু ইয়ান বাসে উঠল। আমি আজ তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে আসতে পারবো না। লিউ রু ইয়ান এখন যেহেতু জিয়াং শাওইউকে পড়ানো বন্ধ হয়ে গেছে, সে একটা পার্ট টাইম চাকরি খুঁজে নিয়েছে। তার বাবার জুয়ার ঋণ অনেক বেশি, আর তিনি সবসময় ওর অর্জনের টাকা নিয়ে নিতেন। এখন ওর কাছে নিজের খরচ চালানোর জন্য কাজ করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, লু জিং ইয়ান সোজাসাপটা উত্তর দিল। মা বাবা আমাকে একটা নতুন ফোন কিনে দিতে নিয়ে গেলেন। তারপর ডিনারের জন্য সাথে করে নিয়ে এলেন। রেস্তোরাঁয় পৌঁছানোর আগেই বাই নিংবিং সেখানে উপস্থিত ছিল। বাই নিংবিং এই শহরে তার আঙ্কেলের সাথে থাকে, যিনি আমার বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু। আজ রাতে দুই পরিবারের মধ্যে একরকমের আড্ডা। বাবা অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলেন, কিন্তু আমি সবসময় না বলতাম। লিউ রু ইয়ানের প্রতি এতটাই অন্ধ ছিলাম যে এটার কথা ভাবিইনি, তাই ডিনারটা সবসময় পিছিয়ে যেত। আজ আমি আনন্দের সাথে এসেছি। বাবা মনে মনে খুব খুশি। তার ছেলে শেষ পর্যন্ত বড় হয়েছে আর কথা শুনতে শুরু করেছে। ডিনারের সময় তিনি আর বাইনিংবিংয়ের আঙ্কেল হালকা খুশমেজাজে গল্পে মেতে উঠলেন। আমি বাইনিংবিংয়ের পাশে বসলাম। আমি তাকে বাজির কথাটা বললাম যে আমাকে র্যাঙ্কিংয়ে 100 ধাপ এগোতে হবে। যখন আমি বলা শেষ করলাম, বাইনিংবিং কেবল একটা শান্ত সম্মতি জানালো। আমি বুঝতে পারলাম না সে কি ভাবছে। তোমার কি মনে হয় আমি বোকামি করেছি, যে চাপটা খুব বেশি হয়ে যাবে? বাইনিংবিং আমার দিকে তাকালো। না। তোমার কি মনে হয় আমি এটা পারবো? আমি ইদানিং তোমার শেখানো সব কিছু ফলো করছি, কিন্তু তবুও। ঠিক আছে। বাইনিংবিং আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমার ওপর ছেড়ে দাও। আর হ্যাঁ, তুমি বেশ বুদ্ধিমান। লোকেরা যতটা বোকা বলে তুমি ততটা বোকা নও। লোকেরা বলতে সে স্পষ্টতই লিউ রু ইয়ানকে বোঝাচ্ছে। আমার বোকা হওয়া নিয়ে লিউ রু ইয়ানের সেই মন্তব্য। বাইনিংবিং সেই সময় কোনো উত্তর দেয়নি, কিন্তু ওর মনে ছিল। আমি শুনে হাসলাম। এটা স্বস্তির কথা। আমার সাথে এত পরিশ্রম করার জন্য ধন্যবাদ। কিছু না। কথার মাঝখানে আমি খেয়াল করলাম যে ঘরটা শান্ত হয়ে গেছে। আমি মুখ তুলে দেখলাম আমার বাবা আর বাইনিংবিংয়ের আঙ্কেল দুজনেই আমাদের দিকে তাকিয়ে আছেন। আমার মুখ লজ্জায় লাল হয়ে গেল। বাবা, আপনি ওরকম করে তাকিয়ে আছেন কেন? কোনো কারণ নেই, তোমরা চালিয়ে যাও। বাবা বাইনিংবিংয়ের আঙ্কেলের সাথে আবার কথা বলতে শুরু করলেন, কিন্তু মনে মনে তিনি অবাক হওয়া বন্ধ করতে পারছেন না। তারা সত্যি একে অপরের সাথে ভালোভাবে মিশছে। তিনিই তো বাগদান ঠিক করেছিলেন, কিন্তু কে জানে কেন মনে হচ্ছে তার নিজের ছেলেকেই তার চোখের সামনে থেকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। ডিনারের পর বাবা আর বাইনিংবিংয়ের আঙ্কেলের আরও কিছু কথা বলার ছিল। বাইনিংবিং আর আমি আগেই বেরিয়ে পড়লাম। আমরা বাড়ি গেলাম না, কাছের একটা ক্যাফে খুঁজে নিলাম। আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছে হলো, তাই আমি অর্ডার করতে গেলাম। আমি সেটা নিয়ে এসে বাইনিংবিংয়ের কাছের সিটে বসলাম। আমরা সেখান থেকেই পড়াশোনা শুরু করলাম যেখানে আমরা ছেড়েছিলাম। আমার মাথা ফর্মুলা আর কনসেপ্টে ভরে আছে। 10 কিলোমিটার। যদি আমি এই বাজিটা হেরে যাই তাহলে আমার অর্ধেক প্রাণ বেরিয়ে যাবে। এই নিন। সার্ভার তাড়াতাড়ি আমাদের অর্ডার নিয়ে এলো। আমি মুখ তুলে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা সার্ভারটি হলো লিউ রু ইয়ান। আমি ওকে দেখে অবাক হয়ে গেলাম। তুমি এখানে কি করছো?
লিউ রুইয়ান আমার দিকে একটা ঠান্ডা দৃষ্টি নিয়ে দেখালো। এটা তোমার আমাকে জিজ্ঞাসা করা উচিত। তুমি কি খবর পেয়েছো যে আমি এখানে কাজ করি আর শুধু আমাকে বিরক্ত করতে এসেছো? আমি যতই ঠান্ডা ব্যবহার করি না কেন, লিউ রুইয়ানের বিশ্বাস যে আমার ওর প্রতি এখনও ফিলিংস আছে, আর এই সব কিছু হলো ওকে চাপ দিয়ে হার মানানোর কৌশল। তা না হলে ও একটা পার্ট টাইম চাকরি খোঁজে আর আমি ঠিক সেই জায়গাতেই চলে আসি। এমন কাকতল্যবার কি করে হতে পারে? তুমি বেশি ভাবছো, এটা মিহত একটা কাকতল্য। লিউ রুইয়ান একটা বাইনিং বিংয়ের দিকে তাকালো, বেশিক্ষণ দাঁড়ালো না, আর ঘুরে চলে গেল। ওই দুজনের পেছনে আর 1 সেকেন্ড সময় নষ্ট করার ওর কোনো ইচ্ছে নেই। ওকে এতটা অহংকারের সাথে চলে যেতে দেখে আমি সত্যি বুঝতে পারছি না যে ওর গর্ব করার মতো কি আছে। আমি ঘুরে বাইনিং বিংকে আইসক্রিম অফার করলাম। সে মাথা নাড়ল, তুমি ছাও। সে কাছে এলো, আমার জন্য আমার ব্যাগটা তুলে নিল এবং আমার পাশ দিয়ে ক্যাফে থেকে বেরিয়ে গেল। আমি একটু বেশিক্ষণ থাকার প্ল্যান করেছিলাম, কিন্তু এখানে লিউ রুইয়ানের সাথে দেখা হওয়াটা সন্ধ্যার পুরো মজাটাই মাটি করে দিল। পরের 2 সপ্তাহ আমি একটানা পড়াশোনা করলাম। বাইনিং বিং আমাকে কোচিং দেওয়ার জন্য নিয়মিত জিং ম্যানশনে আসে। আমার উন্নতি সত্যিই চোখে পড়ার মতো, কিন্তু যতবারই লিউ রুইয়ান আমাকে পড়াশোনা করতে দেখে, সে বিদ্রুপ করা থেকে নিজেকে আটকাতে পারে না। জিয়াং শাওইউ, যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তাহলে এখনও পিছিয়ে আসার সময় আছে। রেজাল্ট বেরোলে আর কাঁদতে এসো না। তুমি আমাকে বিরক্ত করছো। আমি রেগে গিয়ে আমার ইয়ারফোন কানে লাগিয়ে নিলাম। মাসের পরীক্ষা শেষ পর্যন্ত শেষ হলো। আমার মেজাজ অস্বাভাবিকভাবে খুব ভালো। আমি বাড়ির দিকে দৌড়ালাম। নিজেকে আটকে রাখা মুশকিল হয়ে যাচ্ছে। রেজাল্ট এখনও বেরোয়নি, কিন্তু আমি জানি আমি ভালো করেছি। বাইনিং বিং উঠোনে বসে চা খাচ্ছে আর স্নোবলকে সঙ্গী দিচ্ছে। স্নোবল দিন দিন মোটা হয়ে যাচ্ছে। আমি কাছে গিয়ে স্নোবলকে তুলে নিলাম। তুমি আজ তাড়াতাড়ি এসেছো। বাইনিং বিং ওপরের দিকে তাকালো। আমি সবসময়ই তাড়াতাড়ি আসি। আমি ভাবছিলাম তোমার স্কুলে কি কোনো কাজ থাকে না? লিউ রুইয়ান স্কুলের টপার। ও আর লুজিং ইয়ান সবসময় কিছু না কিছু করতেই থাকে, কিন্তু বাইনিং বিংকে সবসময় একেবারে শান্ত দেখায়, আর আমি ফিরে আসার আগেই ও এখানে উপস্থিত। আমার অনেক স্বাধীনতা আছে। তারা সত্যি আমার ওপর তেমন নজর রাখে না, তাই কোনো স্কুলের অ্যাক্টিভিটিসও নেই। আমি সাধারণত যাই না, স্টুডেন্ট কাউন্সিলেও না। বাইনিং বিং মাথা নাড়ল। আমি মাঝে মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, কিন্তু খুব একটা না। কেন নয়? ওটা মজার না। আর শিক্ষকরা চিন্তা করেন যে এটা কোনো সমান লড়াই নয়, এটা হয়তো অন্য ছাত্রছাত্রীদের নিরাশ করতে পারে। কিন্তু আমি শুনেছি যে তুমি মাঝে মাঝে সেই প্রতিযোগিতাগুলোতেই অংশগ্রহণ করো যেগুলোতে লিউ রুইয়ান থাকে। সে বলেছিল যে তুমি সবসময় সেখানে থাকো এবং তুমি তাকে একাধিকবার প্রথম স্থানে হারিয়েছ। ও সত্যি তোমাকে এর জন্য সহ্য করতে পারে না। বাইনিং বিং তার কাপটা তুলল এবং শান্তভাবে একটা চুমুক দিল। যখন লিউ রুয়াইয়ান প্রতিযোগিতায় নামে, সে সাধারণত সেখানে উপস্থিত থাকাটা নিশ্চিত করে। আমি জানার জন্য ছটফট করছিলাম যে আমার পরীক্ষা কেমন হয়েছে, তাই আমি বাইনিং বিংয়ের সাথে উঠোনে উত্তরগুলো মেলাতে বসলাম। বেশিরভাগ উত্তরই সঠিক। আমার মেজাজ আরও ভালো হয়ে গেল। যখন রেজাল্টিং দিন এলো, হোমরুম টিচার ভেতরে ঢুকলেন এবং লিউ রুয়াইয়ান আর লু জিংয়ানের স্বাভাবিক প্রশংসা করলেন। আবার সেই প্রথম আর দ্বিতীয় স্থান, যেমনটা আশা করা হয়েছিল। তারপর টিচার থামলেন। আরও একজন ছাত্র আছে যার নাম আমি উল্লেখ করতে চাই, জিয়াং শাওইউ। আমি সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলাম। লিউ রুয়াইয়ান আমার দিকে তাকালো, চোখে বিদ্রুপ। টিচার বলে চললেন, জিয়াং শাওইউয়ের এবারের রেজাল্ট বেশ ইমপ্রেসিভ। সে লম্বা সময় ধরে র্যাঙ্কিংয়ে সবার নিচে ছিল।